ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে কোনো দেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের মূল্যায়ন করতে গেলে যে বিষয়গুলোর উপর নজর রাখা দরকার এবং আলোচনা করা দরকার, এ দেশটির অবস্থানের উপরও কিন্তু উন্নয়ন নির্ভর করে। কারণ দেশটি মরুভূমি প্রবণ এলাকা না বরফ প্রবণ এলাকা, আয়তন একটা বিষয়, এবং ভূপ্রকৃতি দেখা দরকার। তার কারণ হচ্ছে সেটি প্রস্তরময় ভূমি, পাহাড়ি এলাকা, না মরুভূমি এলাকা, না শস্য শ্যামলা সুজলা সুফলা এলাকা আছে সেই দেশটির। তার উপরেও কিন্তু উন্নয়ন নির্ভর করে এবং জাতীয় আয় নির্ভর করে। জনসংখ্যা একটি সমস্যা। ছোট দেশ যদি হয়, ছোট দেশের বিশাল প্রচুর লোক, সেখানে সমস্যা হতেই পারে। সেখানে সেই জনসংখ্যার জন্য প্রচুর দেশটির আয়তনও হওয়া দরকার। যে আয়তনও একটি বিচার্য বিষয় দেশের। আরেকটি বিষয় হচ্ছে কি কি ধর্মের মানুষ সেখানে বাস করে এবং সেই সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান কতটা আছে, তার উপরও কিন্তু উন্নয়ন নির্ভর করে। যদি এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধর্মের মানুষের পরস্পর অবিশ্বাস, অযথা সন্দেহ লেগে থাকে এবং সংঘর্ষ লেগে থাকে, কেউ যদি ঠকায় কিংবা কেউ যদি অহেতুক ভাবে যে আমরা বঞ্চিত হচ্ছি, তাহলে সেখানে সংঘর্ষ হলে উৎপাদন ব্যাহত হবে দেশের। এবং ভাষাগত যে বিভিন্নতা থাকে, এই ভাষাগত বিভিন্নতার মধ্যে বহু দেশে আছে। আমাদের ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে ততগুলি রাজ্যে আলাদা আলাদা ভাষা আছে। অবশ্য কয়েকটি রাজ্যে একই ভাষা আছে, একই ভাষাভাষী। তাছাড়াও ভারতে অন্যান্য অনেক ভাষা আছে। তা বিভিন্ন ভাষার মানুষ একটি দেশে বাস করলে তাদের মধ্যে যদি শান্তিপূর্ণ সহাবস্থান না থাকে, তাহলে কিন্তু পরস্পর অবিশ্বাস, অযথা সন্দেহ, কেউ যদি কাউকে বঞ্চনা করে বা কেউ অহেতুক বঞ্চিত হচ্ছে বলে যদি মনে করে, তাহলে কিন্তু সেখানে যদি সংঘর্ষ লেগে থাকে ভাষাগত কারণেও, তাহলে কিন্তু সেখানে সে দেশের উন্নয়ন ব্যাহত হবে। আমার দেশের যে ধরনের শাসন ব্যবস্থাই থাক না কেন, আমার যদি সম্পদ না থাকে, তাহলে কিন্তু আমার উন্নয়ন হবে না। আমার কৃষি সম্পদ থাকা চাই, আমার খনিজ সম্পদ থাকা চাই। এবং আরেকটি বিষয় দেখা দরকার, রাজনৈতিক ব্যবস্থাটা কেমন আছে সেখানে। যদি গণতান্ত্রিক ব্যবস্থা হয়, সেখানে কনজারভেটিভরা ক্ষমতায় আছে না লিবারেলরা ক্ষমতায় আছে, মধ্য ডানপন্থীরা ক্ষমতায় আছে না অতি ডান, মধ্য বাম না অতি বাম, এবং লেফট গ্রিনরা ক্ষমতায় আছে। তার কারণ আমি কারো নীতি ব্যাখ্যা করছি না, তবে ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিজের মতো করে এটি বিচার করে নেবেন, কারণ এটি একটি রাজনৈতিক বিষয়। এবং কোনো একটি রাজনৈতিক দলের মতবাদ সঠিক কথা যদি আমি বলি, তাহলে তার আমি প্রচারকে দাঁড়িয়ে যাব এখানে ইউটিউবার হিসেবে। আরেকটি বিষয়, রাজনৈতিক দল যেমন থাকবে, তেমনি যোগ্য রাজনৈতিক নেতৃত্ব থাকা উচিত দেশটির মধ্যে। এবং দেশটিতে প্রচুর শিক্ষিত অধ্যাপক, শিক্ষক, প্রযুক্তিবিদ, চিকিৎসক থাকা প্রয়োজন। না হলে দেশে অনেক সম্পদ থাকলেও কার্যকরী করা সম্ভব নয়। আমরা বলতে পারি সুদানের কথা। সুদান দুই ভাগে বিভক্ত। তাদের অনেক সম্পদ থাকা সত্ত্বেও কিন্তু সম্পদকে তারা কার্যকরী করতে পারে না। উত্তরাংশে সামান্য কিছু খনিজ তৈল উত্তোলন হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে দেশের মানুষের সচেতনতা, শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান যদি না থাকে, তাহলে শিল্প এবং পরিবহনেও অগ্রগতি লাভ করতে পারে না।
তাই সুদানের ক্ষেত্রে আমরা দেখি সেখানে যে দেশটিতে এখনো মিটার গেজ লাইন রয়েছে, এখনো ব্রডগেজ লাইন তৈরি হতে পারেনি, তাও খুব অল্প সংখ্যক এলাকার মধ্যে চলে সেটা। এবং দেশটির কি ধরনের অর্থনীতি আছে, মিশ্র অর্থনীতি না পুঁজিবাদী অর্থনীতি না সমাজতান্ত্রিক অর্থনীতি, এটা ভিউয়ার্সরা আপনারা ঠিক করবেন, কারণ এই বিষয়ে মতপার্থক্য আছে এবং মনে করবেন যে কোন ধরনের মতবাদ দেশটির পক্ষে উন্নয়নের পক্ষে সহায়ক। এবং শিক্ষা ব্যবস্থাটা কেমন আছে সেটা দেখতে হবে, শিক্ষাক্ষেত্রে সরকারের ব্যয় বরাদ্দ কেমন আছে দেখতে হবে সেখানে। এবং শিক্ষা পুরোপুরি অবৈতনিক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় অবধি, না প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক, উচ্চ স্তরে টাকা দিয়ে পড়তে হবে, নাকি উচ্চ স্তরে অবৈতনিক, নিচের স্তরে হচ্ছে যারা শিক্ষা গ্রহণ করবে তাদেরকে খরচ করে করতে হবে, থাকতে পারে। কারণ শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হলে দেশের উন্নয়নও দ্রুত হবে। এবং স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একই বলা যায়, সেখানে সরকারি কতটা বেসরকারি কতটা, সরকার এবং বেসরকারি সংস্থা মিলে কতখানি চিকিৎসা ব্যবস্থা করছে এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার কেমন উন্নতি হয়েছে এবং স্বাস্থ্য খাতে সরকারের বরাদ্দ কেমন, এর উপরে কিন্তু উন্নয়ন নির্ভর করে। আরেকটি উন্নয়নের বিষয়বস্তু হচ্ছে নারী স্বাধীনতা। যে দেশে দেখা যায় উন্নয়ন বেশি, শিক্ষার হার বেশি দেখা যায়, সেখানে কিন্তু নারী আর পুরুষের প্রতি হাজারে জনসংখ্যার যে অনুপাত তা অত্যন্ত কাছাকাছি, সেখানে খুব বিশেষ কিছু কম হয় না। কারণ নারীদের অবহেলার শিকার হয়ে নারী মৃত্যু ঘটে শৈশবেই, স্বভাবত কারণেই নারীদের জনসংখ্যা পুরুষের তুলনায় কম হয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলিতে বেকারত্ব আছে। এই বেকারত্ব থাকার ফলে সরকার সমস্ত ক্ষেত্রে ব্যবস্থা করতে পারে না, তার ফলে কিন্তু বিদেশে কাজের অন্বেষণে যায়। বিদেশে কাজের অন্বেষণে যাওয়ার পরে তারা কাজ পেলে সেখানে বিদেশ থেকে টাকা পাঠায়, এই টাকা পাঠাকে ইংরেজিতে বলে রেমিটেন্স। এই রেমিটেন্স কিন্তু দেশের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অনেক সহযোগিতা করে। আমরা ভারতের উদাহরণ দিয়ে দিতে পারি যে ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে এবং বাংলাদেশও প্রচুর পরিমাণে বিদেশে যায়, সব কর্মী যায়, তাদের টাকা আসে, বাংলাদেশও প্রচুর পরিমাণ রেমিটেন্স অর্জন করে। বাংলাদেশ থেকে প্রায় 2 কোটি কর্মী বিদেশে কাজ করে এবং বাংলাদেশের সরকার বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠান তাদের উপর প্রণোদনা দান করেন তাদেরকে। আরেকটি বিষয় দেখা উচিত উন্নয়নের ক্ষেত্রে, দেশ যুদ্ধ বিধ্বস্ত হলে প্রতিবেশীর সঙ্গে বা দেশের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত থাকলে কিন্তু দেশের উন্নয়ন ব্যাহত হয়। প্রতিবেশীর সঙ্গে অযথা সন্দেহ এবং পরস্পরের প্রতি অবিশ্বাস এবং দীর্ঘ সময় ধরে শীতল যুদ্ধ চলা, তার ফলে দেখা যায় যে প্রত্যেকে সামরিক খাতে ব্যয় বাড়িয়েই চলেছে। যুদ্ধ হলে যেমন বিশাল পরিমাণ ক্ষতি হয়, কিন্তু এই শীতল যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সামরিক খাতে ব্যয় করে সরকারগুলো, তার ফলে কিন্তু উন্নয়ন খাতে অর্থের ঘাটতি হয়। এবং উন্নয়নের ক্ষেত্রে আরেকটি বিষয় দেখা দরকার, দেশটিতে দুর্নীতি কতটা আছে। কারণ দুর্নীতি 2 রকমের হয়, একটা দুর্নীতি হয় হচ্ছে নিচু তলার লোকেরা করে, অর্থাৎ অল্প উচ্চ স্তর পর্যন্ত, আর একটা দুর্নীতি করে খুব উচ্চ স্তরের লোকেরা। তার নিম্নবর্গের যারাও দুর্নীতি করে, তাদের মধ্যে দিয়ে দেখা যায় যে বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও দেখতে পাই যে এক ধরনের সংস্কৃতিবিহীন নব্য ধনিক শ্রেণীর জন্ম হয়েছে গ্রাম ও ছোট শহরে বা বড় শহরে। তেমনি যারা বড় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, বড় আমলা বা রাজনৈতিক নেতৃত্ব বা বড় শিল্পপতি, তারা কিন্তু দুর্নীতি করলে যে অর্থ আসে, সকলের কথা বলছি না, কোটিকে গুটি হলেও তারা দেশের অনেক ক্ষতি করেন এবং তারা অর্থ বিদেশে পাচার করেন,
বিদেশে ছেলেমেয়ের লেখাপড়ার ব্যবস্থা করেন এবং বিদেশে গিয়ে বাড়ি করেন, বিদেশি ব্যাংকে টাকা রাখেন। তার ফলে কিন্তু যে টাকাগুলো দেশীয় অর্থনীতিতে কাজে লাগতো, শিল্প সম্প্রসারণ ঘটাতো, স্বাস্থ্যে খরচা করা যেত, শিক্ষায় খরচা করা যেত, স্বভাবত কারণেই এই উচ্চ স্তরের দুর্নীতিও কিন্তু দেশের পক্ষে অন্যান্য ক্ষতিকারক। আরেকটি বিষয় হচ্ছে সামাজিক সুরক্ষা সহায়তা, কারণ সমাজের দুর্বলতর শ্রেণীর জন্য সামাজিক সহায়তা থাকবেই। মানে বিভিন্ন বাস্তব কারণে দেশের একাংশের মানুষের কিন্তু আর্থিক এবং শারীরিক দুরবস্থা থাকে, স্বভাবত তাদের দেখারও দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাছে সাময়িক সহায়তা প্রকল্পগুলি থাকবে। কিন্তু সামাজিক সহায়তার নামে জনগণকে খুশি করার জন্য যদি ব্যাপকভাবে ঢালাও অনুদান দেওয়া হয়, এবং তাহলে দুটি জিনিস ঘটে। একটি জিনিস হচ্ছে যে দুর্বলতম শ্রেণী, যাকে আমি সামাজিক ন্যায়ের মধ্যে দিয়ে উপরে তুলে আনতে পারতাম এবং মানুষের আয়ের ধনী দরিদ্রের যে ব্যবধান ঘটত তা যেমন ব্যাহত হয়, তেমনি এই ধরনের ব্যয়গুলি কিন্তু আমাদের উন্নয়নেরও পরিপন্থী। যে টাকাগুলি আমরা কিন্তু শিল্পে এবং দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারতাম। এইরকম মত পোষণ করেন নোবেল লরেট অর্থবিজ্ঞানী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে সামাজিক সহায়তা প্রকল্পে যে কোনো সরকারের নিশ্চয়ই বরাদ্দ থাকবে এবং যৌক্তিকভাবে থাকবে, এবং দেশের সংকটকালের সময়ের মধ্যে দিয়ে অর্থ জনগণের কাছে বিভিন্নভাবে প্রেরণ করা দরকার, বিভিন্ন সহায়তার মধ্যে দিয়ে। কিন্তু লাগামহীন সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট, লাগামহীন প্রেরণ মানুষকে খুশি করার জন্য বা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যদি করা হয় তাহলে অসুবিধা হবে। এইরকম মত পোষণ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। যে আলোচনাকে দীর্ঘায়িত করব না, আপনাদের নমস্কার জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন।